কোনো বিষয়ে অধিকার প্রতিষ্ঠা বা দাবি করা বা কোনো ক্ষতিপূরণের দাবি করে আদালতে কেউ যদি কোনো মোকদ্দমা দায়ের করে তাকে সমষ্টিগতভাবে সিভিল মোকদ্দমা বা দেওয়ানি মোকদ্দমা বলা হয়। উদাহরণস্বরূপ একটি সম্পত্তির দখল প্রতিষ্ঠা বা পুনরুদ্ধার বা যে কোনো সম্পত্তি বিষয়ক অধিকার প্রতিষ্ঠা করার যে মোকদ্দমা আছে, কোনো দলিল বা চুক্তি বাস্তবায়ন বা বাতিল করা বা পাওনা টাকা ফেরত চেয়ে আদালতে যে মোকদ্দমা আনয়ন করা হয়, পারিবারিক যে কোনো বিষয় অথবা কোম্পানি বা কন্ট্রাক্ট রিলেটেড যেসব মোকদ্দমাগুলো আছে ইত্যাদি। তাছাড়া ফৌজদারি না এমন মোকদ্দমাকেই সিভিল মোকদ্দমা হিসেবে গণ্য করা হবে। এক একটা মোকদ্দমা ভিত্তি করবে কোন আদালতে যাবে এবং একটি সিভিল মোকদ্দমা শুরু হয় সেই মোকদ্দমার আর্জি দাখিলের মাধ্যমে। আপনারা হয়তো শুনে থাকবেন একটি দেওয়ানি মোকদ্দমা 20 বছর এমনকি 50 বছর ধরেও চলারও এমন বহু নজির রয়েছে। তবে একটি দেওয়ানি মোকদ্দমা নিষ্পত্তি হতে এত সময় কেন লাগে সে ব্যাপারে অনেকেরই ধারণা নেই। তাই আজকের ভিডিওতে আমি এই বিষয়ে আলোকপাত করব যে কেন একটি দেওয়ানি মোকদ্দমা এত সময় ধরে চলে এবং কি কি ধাপ অতিক্রম করে একটি দেওয়ানি মোকদ্দমা নিষ্পত্তি হয়। তাই আমি আশা রাখি এই ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন যাতে আপনার সকল প্রশ্নের উত্তর আপনি পেয়ে যান। প্রথম ধাপটি হচ্ছে একটি দেওয়ানি মামলা আর্জি যেটা আছে পাশাপাশি ফিরিস্তি যোগে মোকদ্দমার সাথে প্রাসঙ্গিক যেসব কাগজপত্র আছে তা আদালত দাখিল করতে হবে। পরবর্তী ধাপে সেরেস্তাদার আপনার মোকদ্দমাটি গ্রহণ করে এন্ট্রি করবে এবং এন্ট্রি করার পর একটি নাম্বার পড়বে আপনার মামলার নাম্বার পড়ার পর সমন জারি হবে এবং সমন জারির মাধ্যমে আপনার মোকদ্দমার অপর পক্ষকে আদালতে উপস্থিত থাকতে বলা হবে। সমন জারি হয়ে আসার পর পরবর্তী ধাপটা হচ্ছে যে অপর পক্ষ তাদের জবাব দাখিল করবে। অপর পক্ষের জবাব দাখিলের মাধ্যমে পরবর্তী ধাপে চলে যাবে। এই ধাপে বলা হয় যে আদালতের বাহিরে দুই পক্ষ সমঝোতা করবে। যদি সমঝোতায় এই দুই পক্ষ ব্যর্থ হয় তাহলে পরবর্তী ধাপে চলে যাবে। এই ধাপটিতে আদালত বিচার্য বিষয় গঠন করবেন এবং প্রথম শুনানির তারিখ ধার্য করবেন। পরবর্তী ধাপটি হচ্ছে প্রথম শুনানির তারিখ। এই প্রথম শুনানির দিন বাদীপক্ষের যে কৌশলী আছেন তিনি মামলার বিষয়বস্তু সম্পর্কে আদালতে বক্তব্য রাখবেন এবং এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে যে অপরপক্ষ আছে অপরপক্ষের কৌশলী তার বক্তব্য রাখবেন। এর পরবর্তী ধাপটি হচ্ছে চূড়ান্ত শুনানি, যেখানে দুই পক্ষই তাদের সাক্ষী আদালতে হাজির করবেন এবং সাক্ষীকে জেরা করা হবে এবং জবানবন্দি নেওয়া হবে। পরবর্তী ধাপটি হচ্ছে যুক্তিতর্ক। এই যুক্তিতর্ক ধাপে একজন আরেকজনের যে আর্গুমেন্ট আছে বা তাদের যে পরবর্তী বক্তব্য আছে তা নিয়ে আলোচনা করবেন। সবশেষে রায় ঘোষণা করা হবে এবং সর্বশেষ যে ধাপটি আছে তা হচ্ছে রায় প্রচার বা ডিক্রি প্রচার করা হয়। অনেকাংশে এখানেই মোকদ্দমা শেষ হয়ে যায়, তবে কিছু কিছু মোকদ্দমা আছে যেখানে ডিক্রি জারি করারও প্রয়োজন আছে। তাই এই ডিক্রি প্রচারের পরে তারা আরেকটা মোকদ্দমা দায়ের করে, তাকে বলা হয় ডিক্রি জারি। একটি দেওয়ানি মোকদ্দমা বিশেষ করে জমি জমা সংক্রান্ত যেসব মোকদ্দমাগুলো আছে সেগুলা মামলা দাখিল থেকে একদম ডিক্রি জারি অবধি অনেকটা সময় পার হয়ে যায়। তবে এখানেই শেষ নয়। মোকদ্দমাটির রায় যদি বিবাদী পক্ষের বিরুদ্ধে যায় তাহলে সচরাচরই বিবাদী পক্ষ এই রায়ের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল দায়ের করবে। কোন আদালতে আপিল যাবে তা নির্ভর করবে অরিজিনাল যে মোকদ্দমা আছে তার মূল্যমান এবং আদালতের এখতিয়ারের উপরে। যেমন ছোট্ট করে যদি উদাহরণ দেই, যদি মনে করেন মূল মোকদ্দমাটি নিষ্পত্তি হয়েছে ঢাকার সিনিয়র সহকারী জজে, তাই আপিল যাবে ঢাকার জেলা জজে। জেলা জজে যদি আপিলটি খারিজ করে দেয় বিবাদী পক্ষের বিরুদ্ধে তাহলে মূল মোকদ্দমার যে রায় আছে সেই রায়টাই বহাল থাকবে। পরবর্তীতে এই যে জেলা জজ একটি রায়ের মাধ্যমে তার আপিলটা খারিজ করে দিয়েছে, এই রায়ের আদেশটির বিরুদ্ধে বিবাদী পক্ষ চাইলে হাইকোর্টে মহামান্য হাইকোর্টে গিয়ে একটি সিভিল রিভিশন দায়ের করতে পারে। হাইকোর্টের সিভিল রিভিশন মোকদ্দমায় আদালত বিবাদী পক্ষে একটি রুল অ্যাবসোলুটের আদেশ দেয়, যার অর্থ দাঁড়াচ্ছে যে নিচের আদালতে বা জেলা জজে যে আপিলে রায় দিয়েছে সেই রায়টা ভুল, পাশাপাশি একদম নিচে যে সিনিয়র সহকারী আদালতে যে রায় দিয়েছে সেটাও ভুল। তার মানে যেই বিষয়টা নিচের কোর্টে তাদের বিপক্ষে গিয়েছে সেই বিষয়টা তার পক্ষে আসলো হাইকোর্টে। এর ফলশ্রুতিতে মূল মোকদ্দমায় বাদীপক্ষ তার পক্ষে যে রায় পেয়েছিল সম্পূর্ণটা বাতিল হয়ে যাবে এবং হাইকোর্টের যে সিভিল রিভিশন আছে সেই সিভিল রিভিশনের মাধ্যমে
বিবাদী পক্ষের অধিকার প্রতিষ্ঠা হয়ে যায়। আপনি বাদী পক্ষ হয়ে যদি এই সিভিল রিভিশনের আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে চান, তাহলে আপনি সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের চেম্বার কোর্টে একটি সিভিল পিটিশন ফর লিভ টু আপিল দাখিল করতে পারেন। উক্ত চেম্বার কোর্টে এই সিভিল পিটিশন ফর লিভ টু আপিলের মাধ্যমে আপনি চেম্বার কোর্ট থেকে আপিলেট ডিভিশনের ফুল কোর্টে একটি সিভিল আপিল দায়ের করার পারমিশন চাইবেন। চেম্বার কোর্ট যদি আপনাকে এই সিভিল আপিল করার জন্য পারমিশন দিয়ে দেয় বা লিভ গ্রান্ট করে, তাহলে আপনি আপিলেট ডিভিশনের ফুল কোর্টের সামনে আপনার সিভিল আপিলটি দায়ের করতে পারবেন। অ্যাপিলেট ডিভিশনের ফুল কোর্ট যখন আপনার সিভিল আপিলের শুনানির পর সন্তুষ্ট হয় এবং আপনার পক্ষে একটি আদেশ দেয়, তাহলে আপনি মনে করবেন যে আপনি সম্পূর্ণ মামলা জিতে গিয়েছেন এবং বাংলাদেশের আদালতের সর্বোচ্চ আদালত আপনার পক্ষে একটি রায় দিয়েছে। তবে এটার পরেও বিবাদী পক্ষ যদি চায় তাহলে একটি রিভিউ আবেদন করতে পারে। পরিশেষে আমি বলতে চাই, একটি দেওয়ানি মোকদ্দমা যেন শেষ হয়েও হয় না শেষ। একটি দেওয়ানি মোকদ্দমার মূল মোকদ্দমায় 12 থেকে 15টি ধাপ অতিক্রম করতে হয়, যা নির্ভর করে দুই পক্ষেরই সময় মতো পদক্ষেপ নেওয়ার উপরে। দেখা যায় একটি মূল মোকদ্দমাতে শুধু একটা ধাপ থেকে আরেকটা ধাপ যেতেই 2 থেকে 3 বছর চলে যায় শুধুমাত্র কালক্ষেপণের কারণে। এর উপরে যখন এই মোকদ্দমাটিকে চ্যালেঞ্জ করে একটার পর একটা আদালত পরিবর্তন হতে থাকে এবং উপরের কোর্টে উঠতে থাকে, তখন আরো অনেক সময় পার হয়ে যায়। আবার এমনও হয় যে মূল মোকদ্দমা বা আপিল মোকদ্দমা বা রিভিশন মোকদ্দমার যে অন্তর্বর্তীকালীন আদেশ, এই আদেশের বিরুদ্ধেও যে কোনো পক্ষ চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারে, যার কারণে দেখা যায় সময় আরো বেশি লেগে যায় একটি মূল মোকদ্দমা নিষ্পত্তি হওয়ার জন্য। তাই আমি আশা করব যে উক্ত আলোচনার মাধ্যমে আমি এই বিষয়টি পরিষ্কার করতে পেরেছি যে একটি সিভিল মোকদ্দমা নিষ্পত্তি হতে হতে এত সময় কেন লেগে যায়। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভবিষ্যতে এরকম আরো অনেক ধরনের ভিডিও আপনারা পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।